কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে আজ বাংলাদেশের হংকং চায়না পরীক্ষা। এশিয়ান কাপে খেলতে চাইলে জিততেই হবে জামাল হামজাদের। ঘরের মাঠে আক্রমণাত্মক কৌশল হংকং কোচের। ভুল শুধরে এবার নতুন একাদশ নিয়ে পরিকল্পনায় হ্যাভিয়ার কাবরেরা। তপু সমিতকে দেখা যেতে পারে প্রথম একাদশেই। জায়ান ফাহমেদুলকে নিয়েও থাকছে ভিন্ন চিন্তা। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপ খেলতে জয় চায় লাল সবুজ। টি-20-র জবাব দেবে আফগানরা। টাইগারদের বাজে ব্যাটিংয়ে সালাউদ্দিনেরও দায় দেখছেন আকরাম খান। সিনিয়র সহকারী কোচকে জবাবদিহিতায় আনার আহ্বান। ব্যাটারদের কাছে আরও বিচক্ষণতা দেখতে চান পাইলট। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। শুরুতেই ফুটবল। বাংলাদেশের আজ এশিয়ান কাপ ভাগ্য নির্ধারণ। হংকং চায়নার বিপক্ষে তাদের মাঠে নামবে লাল সবুজ। স্বাগতিক সমর্থকদের চাপ সামলে জিততেই হবে জামালদের। পয়েন্ট হারালেই শেষ মূল পর্বের স্বপ্ন। এদিকে বাংলাদেশকে সমীহ করলেও ঘরের মাঠে নিজেদেরকেই ফেভারিট মানছেন হংকং কোচ। কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। হংকং চায়না থেকে ফাহিম ইসলামের ম্যাচ প্রিভিউ। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল। শেষ পর্যন্ত হার সঙ্গী হলেও লাল সবুজদের খেলার ধরন চমকে দিয়েছে প্রতিপক্ষ অধিনায়ককে। সেজন্যই বাংলাদেশ দলকে ঠেকাতে ভিন্ন রণকৌশল এবার সাজিয়েছে হংকং চায়না। তাতে অবশ্য কিছু আসে যায় না বাংলাদেশ দলের হেড কোচের। পুরো দল নিয়ে প্রথমবারের মতো ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়ামে হাভিয়ার কাবরেরা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে তা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই লাল সবুজদের। আমরা এই মাঠে মানিয়ে নেয়ার চেষ্টা করব। তাদের 50,000 দর্শক অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা। আমাদের পূর্ণ 3 পয়েন্টের দিকেই নজর থাকবে। কাইতাক স্টেডিয়ামে শুধু হংকং চায়নার 11 ফুটবলার নয়, বাংলাদেশের প্রতিপক্ষ ছাদ বন্ধ থাকা এই স্টেডিয়ামের সমর্থকরাও। সেই সমর্থকদের চাপ সামাল দিয়ে হামজা সমিত জামালরা কি তুলে নিতে পারবে 3 পয়েন্ট? শুধু স্বাগতিক সমর্থক নয়, বাংলাদেশের চ্যালেঞ্জ বাড়িয়েছে ছাদ বন্ধ স্টেডিয়ামের 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া। কঠিন হলেও সবকিছুর জন্য প্রস্তুত হামজা সমিতরা। দলের সবাই সুস্থ আছে, খেলোয়াড়রা ট্রেনিং করেছে। এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিতে চাই। তবে দলে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। তপু একাদশে ফিরবে, আর মিতুল আমাদের সেরা গোলরক্ষক, সে অবশ্যই স্কোয়াডে থাকবে। বাংলাদেশ দলকে নিয়ে বেশ সতর্ক হংকং চায়নার হেড কোচ অ্যাশলি ওয়েস্টেড। এই গ্রুপটা অনেক কঠিন, তাদের সামর্থ্য আমাদের জানা আছে। হামজা আসাতে তারা আরো বেশি শক্তিশালী। তবে আমরা জয়ের জন্য মাঠে নামবো। আমাদের সমর্থকরাই আমাদের বড় শক্তি। এশিয়ান কাপ বাছাইয়ে এই মুহূর্তে গ্রুপ সিতে সবার উপরে আছে হংকং চায়না। 3 ম্যাচে তাদের পয়েন্ট 7। অন্যদিকে 1 পয়েন্ট নিয়ে সবার তলানিতে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং চায়না। এদিকে একই ভুলের পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ডু অর ডাই ম্যাচে তাই একাদশে পরিবর্তন আনতে যাচ্ছেন কাবরেরা। পুরো ফিট হওয়ায় দলে ফিরছেন তপু বর্মন ও সমিত সোম। প্রথমবারের মতো শুরুর একাদশে দেখা যেতে পারে জায়ান আহমেদকেও। আক্রমণের গতি বাড়াতে থাকতে পারেন ফাহমেদুল ইসলামও। দলের সঙ্গে পরিবর্তন হতে পারে আগামী ম্যাচে লাল সবুজের ফরমেশনটাও। হংকং চায়না থেকে বাংলাদেশ দলের একাদশ নিয়ে আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে একাদশ নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল হেড কোচ হাভিয়ার কাবরেরাকে। শুরুর একাদশে সমিত সোম, জায়ান ও ফাহমিদুলদের কেন নামানো হয়নি তা নিয়ে দেশের ফুটবলে হয়েছে বেশ আলোচনা। তবে ওই ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন বাংলাদেশ কোচ, যার শুরুটা হবে ডিফেন্সে। সেন্টার ব্যাক পজিশনে ফিরছেন তপু বর্মন। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হওয়ায় এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে। তার সহযোগী হিসাবে ডিফেন্স সামলাবেন শাকিল আহাদ তপু ও তারিক কাজী। অন্যদিকে লেফট ব্যাকে গেল ম্যাচে বেশ কিছু ভুল করায় দলে জায়গা হারাবেন সাদউদ্দিন। তার পরিবর্তে সুযোগ পাবেন জায়ান আহমেদ। হংকংয়ের বিপক্ষে গেল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন
এই ফুটবলার। আর রাইট ব্যাকে বরাবরের মতো কোচের আস্থা তাজউদ্দিনে। শুধু ডিফেন্স নয়, মিডফিল্ডেও আসতে যাচ্ছে পরিবর্তন। এই ম্যাচে শুরুর একাদশে খেলবেন সমিত সোম, তবে তাকে দেখা যাবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে। যদিও গেল ম্যাচে হামজা চৌধুরীকে পুরো ম্যাচেই দেখা গিয়েছে সেন্টার ব্যাক হিসাবে, তবে এই ম্যাচে অনেকটা ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে দেখা যাবে তাকে। আর গেল ম্যাচের অধিনায়ক সোহেল রানা থাকবেন এই ম্যাচে। একাদশে পরিবর্তনের পাশাপাশি ফরমেশনেও পরিবর্তন আনতে যাচ্ছেন বাংলাদেশ কোচ। এই ম্যাচে লাল সবুজদের একমাত্র লক্ষ্য জয়, সেই জন্য ডিফেন্সিভ না খেলে অফেন্সিভ খেলার সিদ্ধান্ত হতে পারে হেড কোচ হাবিয়ার কাবরেরার, যেখানে ফরমেশনটা হতে পারে 1-3-5 ও 2। তবে ফরমেশন চেঞ্জ হলেও এই ম্যাচে হারানোর কিছুই নেই বাংলাদেশ দলের। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিতে চায় লাল সবুজরা। কাইতাক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। অন্য প্রসঙ্গ, আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কথা বলছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমি অ্যাকনলেজ করেছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়েছি একটা ভালো রিপোর্টের জন্য। আমরা এটার বেসিসে আমরা বাকিটুকু পর্যালোচনা, আমার ধারণা যে 20 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে, সেই মধ্যে আমরা নেওয়ার পরে আমরা নেক্সট উইকে এটাকে ফাইনালাইজ করব। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা পর্যবেক্ষক যাচাই কোন মানদণ্ডটা নির্ধারণ করেছিলেন, যে মানদণ্ডটা তাদের একুরেসিকে কনফার্ম করে না? এটি একটি আমরা যেটা, থ্যাংক ইউ, আমরা যেটা হচ্ছে কি, আমরা তথ্য যেটা একজন দিয়েছেন সেই তথ্যটাকেই আমরা যাচাই বাছাই করেছি। তার ঠিকানা আছে কিনা, তার সাংগঠনিক কাঠামোটা আছে কিনা, যে প্রাথমিকভাবে আমাদের যে চেকলিস্টের দিয়েছেন সেটাতেই আমরা প্রাথমিকভাবে বিবেচনা করেছি। এখন এই বিবেচনাটা করার পরেও আমাদের, যেহেতু আপনারা জানেন যে এটা সম্পূর্ণ হয় না, সেই কারণেই আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের কাছে অর্থবহ দেওয়ার। এখন মানদণ্ড যেটা আপনি যেটা স্পেসিফিক করে বলছেন, সেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা দিয়েছেন আমার তো মিথ্যা, আনলেস প্রুভেন আদারওয়াইজ মিথ্যা তো না, সেই অর্থেই আমরা সেই মানদণ্ডটাই আমরা ব্যবহার করেছি। এনসিপি আপনাদের সাথে বৈঠক করেছে, এনসিপি বৈঠকের পর বলেছে 2.5 ঘন্টা বৈঠকে তারা 2 ঘন্টা আপনাদের সাথে বিভিন্ন সব ব্যাখ্যা চেয়েছে, সাপলা সহ বিভিন্ন বিষয়ে, এবং 2 ঘন্টা ইলেকশন কমিশন কোনো জবাব দিতে পারেনি। আসলে কি আপনারা চুপ ছিলেন? 2 ঘন্টা একজনা চুপ ছিল, এই কথাটা বললে তো আলোচনা থাকে না। আলোচনা মানে দুইজনেই কথা বলতে, তাই না? কাজেই এটা তো দেখেন, এটা হচ্ছে যে কে কিভাবে বললেন। আমি যেমন বললাম আলোচনায় কেউ একটু বেশি কথা বলবেন, কেউ একটু কম কথা বলবেন, কেউ একটু শুনবেন, কেউ মন্তব্য করবেন, কেউ সমালোচনা করবেন, কেউ ক্লারিফিকেশন চাইবেন, এইটাই তো আলোচনা। এখন কে কতটুকু সময় কোন বাবদে ব্যয় করেছেন এই পরিমাপটা আমরা রাখি না। আমরা যেমন আমি আপনাদের সাথে এখন কথা বলছি, আপনি একা প্রশ্ন করেছেন, অত এখানে আরও মানে অলমোস্ট 100 জনা আছেন, 100 জনা বলতে পারেন যে আপনি একক ব্যক্তিকে প্রাধান্য দিয়ে কথা বলছেন। কাজে এটা আগারগাঁওয়ে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আর এই বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। আবারও ফিরবো খেলার খবরে। বাংলাদেশ হংকং আজ মুখোমুখি হবে। এই মুহূর্তে হংকং চায়নায় রয়েছেন রিপোর্টার ফাহিম ইসলাম। ম্যাচের আগে সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফাহিম, আজ এশিয়ান কাপ বাছাইয়ের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। যেই ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে, না জিতলে কিন্তু যে রেস, সেই রেস থেকে ছিটকে পড়বে লাল সবুজরা। সেই ম্যাচে কিন্তু বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। গতকালকে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে তপু বর্মন যিনি রয়েছেন তিনি কিন্তু আসছেন, এবং কি এছাড়া সমিত সোম, ফাহমিদুল এবং জায়ান আহমেদ এরাও কিন্তু শুরুর একাদশে থাকবেন। তবে বাংলাদেশ দলের যে আজকের যেই ম্যাচটা, সেটা কিন্তু যে বাংলাদেশ দলের ফরমেশন একাদশের সঙ্গে, সেই ফরমেশনটাও চেঞ্জ হতে পারে, এবং কি বাংলাদেশ দল আক্রমণাত্মক খেলার চেষ্টা করবে, কারণ এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। যদি বাংলাদেশ এখান থেকে 3 পয়েন্ট নিতে পারে, তাহলে বাংলাদেশ যেই এশিয়ান কাপের যে যাওয়ার যে ক্ষীণ স্বপ্ন, সেই স্বপ্নটাও কিন্তু বেঁচে থাকবে। আর যদি আমরা ম্যাচের কিছু ইনফরমেশন দিতে চাই, আজ সকালেই কিন্তু বাংলাদেশ ফুটবল দলের টিম ম্যানেজার আমির খান
তিনি ম্যাচ ভেন্যুতে গিয়েছেন, সব কিছু ভিজিট করেছেন, দেখেছেন ফ্যাসিলিটিস, এবং কি তার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে বাংলাদেশের যে ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু পরিচালনার দায়িত্ব পেয়েছেন জাপানিজ রেফারিরা, এবং ফোর্থ অফিসিয়াল হিসাবে থাকবেন একজন ভুটানিজ রেফারি, এবং ম্যাচ কমিশনারের যে দায়িত্বে তিনি খুবই স্ট্রিক্ট মানুষ, মালয়েশিয়ান একজন। তারা আসলে এখন পর্যন্ত আমরা আসলে আমির খানের কাছে বাংলাদেশের ফরমেশন বা আজকে কে কে সুযোগ পাচ্ছে সেই বিষয়গুলো জানতে চেয়েছি, সেটা তিনি বলেছেন আসলে স্ট্রিক্টভাবে নিষেধ করা আছে। সো এই বিষয়গুলো কিন্তু আসলে বাংলাদেশ দল মাথায় রাখবে। এছাড়া বাংলাদেশ দলকে শুরু থেকে আসলে হংকং চায়নাতে আসার পর থেকে অসুবিধার মধ্যে ফেলে রেখেছে এখানকার ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশন। তারা আসলে মানসিকভাবে বাংলাদেশ দলকে বিপর্যস্ত করার জন্য আসলে এই মাইন্ড গেমটা খেলছে। আর হংকং দলের কথা যদি বলতে চাই, হংকং দল কিন্তু বাংলাদেশ দলের চেয়ে কিছুটা পিছিয়ে আছে, কারণ তাদের নিয়মিত গোলরক্ষক কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছেন। কিন্তু তবে বাংলাদেশ দলকে ভয় ধরাবেন তিনি কিন্তু যে রাফায়েল মার্কেস, যিনি গত ম্যাচে হ্যাটট্রিক করেছেন, এবং সেই মার্কেসকে কিন্তু আটকে রাখা গেলে হয়তো এই ম্যাচে ভালো ফলাফল হতে পারে। এবং বাংলাদেশ দলের আরও একটা যে ডিসঅ্যাডভান্টেজ থাকবে সেটা হবে যে ছাদ বন্ধ করা ম্যাচে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা। তো ম্যাচ নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ম্যাচ এবং হংকং নিয়ে এই ছিল হংকং চায়না থেকে আমার কাছে সবশেষ খবর। বাংলাদেশ হংকং চায়না ম্যাচের আগে সেখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফাহিম ইসলাম, জানাচ্ছিলেন দু দলের সবশেষ অবস্থা। আরও খবর জানবো। আর্সেনাল, লিভারপুল, এসি মিলান ও টটেনহ্যাম ইপিএলের এই ক্লাবগুলোর ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে এই কাইতাকের। এই স্টেডিয়ামেই আজ স্বাগতিক হংকংয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। প্রায় 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মাঠ নজর কাড়বে যে কারোই। এই স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে ইনডোর এবং আউটার সব ফ্যাসিলিটিস, আর ফুটবল ছাড়াও রয়েছে রাগবি, অ্যাথলেটিক্স ও ছোটদের খেলার সুব্যবস্থা। কাইতাক স্পোর্টস কমপ্লেক্স নিয়ে ফাহিম ইসলামের আরও একটি রিপোর্ট দেখব। একটি পুরনো পরিত্যক্ত এয়ারপোর্টকে কিভাবে কাজে লাগানো যায় তার সবচেয়ে বড় উদাহরণ এই কাইতাক স্পোর্টস কমপ্লেক্স। প্রায় 28 হেক্টর জমির উপর নির্মিত এটি এখন হংকংয়ের সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স, যেখানে শুধু ফুটবল নয়, রাগবি, সুইমিং সহ বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে এই কমপ্লেক্সে। 2019 সালে শুরু হয় কাইতাক স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ। মাঝে করোনাকালে বন্ধ থাকলেও চলতি বছরের 1 মার্চেই শেষ হয় কাজ, যাতে খরচ হয় 3.8 বিলিয়ন মার্কিন ডলার। তবে এই স্পোর্টস কমপ্লেক্সের সবচেয়ে বড় আকর্ষণ কাইতাক স্টেডিয়াম। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই মাঠে, যেখানে মাত্র 30 মিনিটে অটোমেটিকভাবে বন্ধ ও খোলা হয় স্টেডিয়ামের ছাদ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই মাঠ শুধু ফুটবল নয়, ব্যবহার করা হয় রাগবি ও মিউজিক কনসার্টের জন্য। স্টেডিয়ামটির উদ্বোধন হয়েছে জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট দিয়ে। এখানে আয়োজিত হয়েছে আর্সেনাল ও টটেনহ্যামের মধ্যকার নর্থ লন্ডন ডার্বি। খেলেছে লিভারপুল ও এসি মিলানের মতো ক্লাবগুলো। তবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে একেবারেই নবিশ স্টেডিয়ামটি। এখন পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এখানে, এশিয়ান কাপ বাছাইয়ে, যেখানে খেলেছে হংকং ও ভারত। স্টেডিয়ামের ভেতরের চেয়েও বাইরের দৃশ্য আরও মনোমুগ্ধকর। রাতে যেন সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। অ্যালুমিনিয়ামের পাত দিয়ে তৈরি আউটারে চলে বর্ণিল আলোর খেলা। মূল মাঠ ছাড়াও কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে আরও 3টি ফ্যাসিলিটিস। 10,000 সিটের কাইতাক মেইন অ্যারিনা, ইয়ুথ স্পোর্টস গ্রাউন্ড, অ্যান্সিলারি অ্যারেনা, রয়েছে অত্যাধুনিক ইনডোর স্পোর্টস অ্যারেনাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। অ্যাওয়ে ম্যাচ জিততে হলে বাড়তি দায়িত্ব নিতে হবে ডিফেন্ডারদের, সঙ্গে গোলরক্ষকের দৃঢ় মানসিকতা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু তাই নয়, গেল ম্যাচের স্ট্র্যাটেজি থেকে বের হয়ে দলকে খেলাতে হবে 5-3-2 ফরমেশনে। পাশাপাশি শুরুর একাদশে জায়ান, ফাহমিদুলের মতো খেলোয়াড়দের খেলিয়ে গতি কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সাইদ হাসান কানন, আলফাজ আহমেদরা। ডিফেন্সের ভুলে ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের, সেই সঙ্গে মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে গোলরক্ষক মিতুল মারমার আত্মবিশ্বাসের ঘাটতি। তবে সেসব ভুল শুধরে এবার হামজা জামালদের ওপর বড় দায়িত্ব প্রতিপক্ষের মাটিতে জয় তুলে নেয়ার। সেজন্যই ডিফেন্সের শক্তি বাড়ানোর পরামর্শ সাবেকদের। কৌশলেও পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য সাবেক গোলরক্ষক সাইদ হাসান কানরের। 5টা ডিফেন্ডার, 3টা মিডফিল্ড, 2টা ফরওয়ার্ড, এইভাবে যদি খেলে আমার মনে হয় ভালো খেলবে। জায়ান আমরা পরীক্ষিত ছিল না, বাট সে তো প্রমাণ করছে যে বেস্ট খেলতে পারে। সুযোগ পাইছে, সে কাজে লাগাইছে। এখন কোচ চিন্তা করবে কাকে খেলাবে।
হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে জামাল ফাহমিদুলদের দ্বিতীয়ার্ধে মাঠে নামানোয় তুমুল সমালোচনা হলেও কাবরেরার এই স্ট্র্যাটেজির পক্ষে অবস্থান কানুন আলফাজদের। 45-60 মিনিটসের পরে কিন্তু আর আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কোনো এনার্জি থাকে না। ওইখানে জামাল আছে, সাবস্টিটিউট আছে, জামাল ভালো, ফাহমিদুল ভালো, মিডফিল্ডে হৃদয় আছে, সোহেল আছে, এদেরকে রাখতে হবে সাবস্টিটিউট। চলতি বছর 5টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও দল গোছাতেই ব্যর্থ স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা। টিম বন্ডিং ভালো না হওয়াকে দুষছেন সাবেক ফুটবলাররা। এখনো একটা টিম হিসেবে খেলা তৈরি করতে পারে নাই, কারণ প্লেয়ারের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং খুবই কম। মাঠে সিনিয়রদের বাড়তি দায়িত্ব নেয়ার পরামর্শ দিলেন সাইদ আলফাজরা। গোল উদযাপনে মেতে ম্যাচ হাতছাড়া না করার বিষয়ে বাড়তি নজর দিতে বললেন তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের খবর। ওয়ানডে সিরিজে বাংলাদেশকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের চোখ রাঙানি দিচ্ছে আফগানিস্তান। আবুধাবিতে শেষ ম্যাচেও না জিততে পারলে এমন হতাশার রেকর্ডে নাম ওঠাবে মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। কোনো কিছু কোনোভাবেই পক্ষে যাচ্ছে না অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। মাত্র 9 ম্যাচেই তার নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট পাড়া জুড়ে। শেষ ম্যাচে 3 উইকেট পেলেও মিরাজের বোলিংটাই বেশি চিন্তার কারণ। দ্বিতীয় ওয়ানডে হিসেবে না নিলে 8 ম্যাচে ক্যাপ্টেন মিরাজের উইকেট সংখ্যা মাত্র 6টি। প্রতি উইকেট নিতে রান খরচ প্রায় 47। ব্যাটিংটাও নয় সন্তোষজনক। টপ অর্ডারের বাকি ব্যাটারদের মতো বড় ইনিংস খেলতে ভুগছেন বাংলাদেশ অধিনায়কও। ব্যাটিং বিভ্রাটের সমাধান খুঁজে পাচ্ছে না টাইগাররা, খুঁজে পাচ্ছে না আরাধ্যের জয়টাও। অবশ্য অবস্থা একই থাকলে আবুধাবিতে লজ্জার এক রেকর্ডে নাম লেখাবে টিম বাংলাদেশ। হারলেই হোয়াইট ওয়াশ। আফগানদের কাছে 50 ওভারের ফরম্যাটে যা হবে একেবারেই প্রথম অভিজ্ঞতা। হোয়াইট ওয়াশ এড়িয়ে সান্ত্বনার জয় তুলে নিতে বাংলাদেশ দলকে বদলাতে হবে অনেক কিছুই, বিশেষ করে নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ। দ্বিতীয় ওয়ানডেতে যেভাবে উইকেট উপহার দিয়ে ফেরে ব্যাটাররা, তা আসলে প্রশ্নবিদ্ধ করেছে গোটা টিম ম্যানেজমেন্টকেই। কাঠগড়ায় মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের ব্যাটিংটা দেখাশোনা করছেন এই সিনিয়র সহকারী কোচ নিজেই। পরিবর্তন আসবে একাদশে। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা তানজিদ তামিমকে বসিয়ে সুযোগ দেয়া হতে পারে নাঈম শেখকে। কাটা পড়ার সম্ভাবনায় আছেন জাকের আলীও। তার বদলে শামীম পাটোয়ারিকে মিডল অর্ডারের দায়িত্ব দিতে পারে টিম ম্যানেজমেন্ট। পেস বোলিং ইউনিটে নাহিদ রানাও পেতে পারেন সুযোগ। ওয়ানডে দলের সামনে শেষ সুযোগ আবুধাবি থেকে কিছু নিয়ে ফেরার। সেই সাথে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এখন থেকে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। ফিফা প্রীতি ম্যাচে আজ জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। জয় দিয়ে এশিয়া সফর শেষ করতে মরিয়া কার্লো অ্যাঞ্চেলত্তি। ভোরে পুয়ের্তো রিকোর বিপক্ষে নামবে মেসির আর্জেন্টিনা। ওয়ানডেতে টানা বাজে ব্যাটিংয়ের দায় এড়াতে পারেন না মোহাম্মদ সালাউদ্দিন। টাইগারদের সিনিয়র সহকারী কোচই মূলত ব্যাটিং ইউনিটের দেখভাল করেন। অভিজ্ঞ কোচিং প্যানেল থাকলেও কেন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং থেকে বের হতে পারছে না দল, প্রশ্ন আকরাম খানের। আর পাইলটের মতে শট সিলেকশনে বিচক্ষণতার অভাব মিরাজদের। ব্যাটিং কোচ যে আছে ওর দায়িত্ব তো এটা আছে, ওনাকে তো দায়িত্বটা নিতেই হবে। কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে সবাইকে হতাশ করা বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে এমন মন্তব্য সাবেক অধিনায়ক আকরাম খানের। ব্যাটিং কোচ যে আছে ওর দায়িত্ব তো এটা আছে, ওনাকে তো দায়িত্বটা নিতেই হবে। যেখানে আপনার ফিল সিমন্স, আপনার বড় বড় কোচ মুস্তাক, ওরা আপনার কিছু করতে পারছে না, তো একটা ক্যাপ্টেন ওখানে কী করবে? ব্যাটসম্যানকে তো ক্যাপ্টেন গিয়ে বলবে না যে এভাবে ব্যাটিং করো সেভাবে করো। ব্যাটসম্যানের তো নিজস্ব দায়িত্ব আছে। এত তাড়াতাড়ি ক্যাপ্টেন্সি মূল্যায়ন করাটা ঠিক হবে না। টি-20 পারফরমেন্স কিন্তু আমরা ওয়ানডেতে চাই, ওয়ানডের পারফরমেন্স আমরা টেস্টে চাই, এটা হবে না। লম্বা ইনিংস না খেলে আপনার 1 থেকে 4টা ব্যাটসম্যান, তাহলে কিন্তু আপনার ওই টিম কিন্তু ভালো করার চান্স খুবই কম। নতুন চুক্তিতে 2027 বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের কোচিং প্যানেলে থাকার কথা সালাউদ্দিনের, কিন্তু ওই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ে শীর্ষ 9-এ থাকতে হবে। 10 নম্বরে থাকা বাংলাদেশ দলের যে পারফরমেন্স, তাতে শঙ্কা থেকেই যায়।
টানা প্রায় 3 মাস টি-20 খেলে যেন ওয়ানডের মেজাজটাই ভুলে গেছে এই দল। ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কী টাইপের শর্টস খেলা উচিত এবং ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা ভুল করছি। তাই না, একদম উপরে হাফ ভলি বল আমরা সুইপ খেলতে যাচ্ছি, জোর করে মিডিকেটে মতো আছি। আর আমাদের প্লেয়ার আমার কাছে মনে হয় অনেক ভালো প্লেয়ার, বাট সামও শর্ট সিলেকশন আমরা কিছু ভুল করে ফেলছি। যেভাবে আমরা ব্যাটিং করছি আসলে এটা মনে হয় না যে একটা টেস্ট প্লেয়িং টিম, যে আমরা ব্যাটসম্যানের দায়িত্বটা কিন্তু বুঝতে হবে। ন্যাশনাল টিমের জন্য যে এত টাকা খরচ করি প্রত্যেক মাসে, যে এত আমরা কি আমরা তো কোনো কিছু পাচ্ছি না। আমরা রিল্যাক্স খেলি, আমরা 50 ওভার খেলা, এগুলো হয় কি, এগুলোতে মনে হচ্ছে যে প্লেয়াররা কিন্তু মেন্টালি ওরা নিতে পারছে না। মিরাজের দলের গেম সেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়করা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এশিয়া সফরে আজ নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হবে কার্লো অ্যানচেলোত্তির দল। এই ম্যাচেও দলের কাছ থেকে সুন্দর ফুটবল দেখতে চান কোচ। টোকিও স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4:30টায়। কমাস আগেও বিশ্বকাপ বাছাই পর্বে ঢুকছিল ব্রাজিল। শঙ্কায় ছিল তাদের সরাসরি আগামী ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ, কিন্তু এক কার্লো অ্যানচেলোত্তি দায়িত্ব নিয়েই বদলে দিয়েছেন দলের চিত্র। মেগা পরিকল্পনায় বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল ফুটবল দল। সে ধারাবাহিকতায় এশিয়া সফরে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে সাউথ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে রদ্রিগো ভিনিসিয়াসরা। এবার প্রতিপক্ষ এশিয়ার সেরা দল জাপান। মুখোমুখি লড়াইয়ে জাপানের কাছে কখনোই হারেনি ব্রাজিল, এবারও ফেভারিট তারাই। টোকিও থেকে জয় নিয়েই ফিরতে চাইবে অ্যানচেলোত্তির দল। তবে কোচের কাছে জয় পরাজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ দলের খেলার ধরন। একসময় ফুটবল মাঠে ব্রাজিলের খেলা সুবাস ছড়াতো, মুগ্ধ করত প্রতিপক্ষকেও। ব্রাজিলের খেলায় সেটাই ফিরিয়ে আনতে চান কোচ। সেটা ধরে রেখে মূল লক্ষ্যটা বিশ্বকাপ ট্রফি। ব্রাজিল দলের জন্য সেরা দেওয়াটাই আমার লক্ষ্য। এই দলটাকে আমি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে চাই। ব্রাজিল সুন্দর ফুটবল খেলতে পছন্দ করে। আমার কাছে সুন্দর ফুটবল বলতে শুধু ব্যক্তিগত নৈপুণ্যই না, দলটার পারফরমেন্সটাও গুরুত্বপূর্ণ। স্কোয়াডে না থাকলেও ঘুরে ফিরে এসেছে নেইমারের বিষয়টা। কোটি টাকার প্রশ্ন, কবে সেলেসাও জার্সিতে ফিরবেন সান্তোস তারকা? অ্যানচেলোত্তি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ফিটনেসের দিকেই। কোনো সন্দেহ নেই, ফিটনেস ফিরে পেলে নেইমার শুধু ব্রাজিল না, বিশ্বের যে কোনো ক্লাবের হয়েই খেলতে পারবে। তার সেই কোয়ালিটি রয়েছে। সবার আগে 2026 বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে জাপান। যদিও সামুরাই ব্লুদের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। সবশেষ 3 ম্যাচে জয়ের দেখা পায়নি এশিয়ান জায়ান্টরা। তবে ঘরের মাঠে তারা আছে দুর্দান্ত ফর্মে। শেষ 20 ম্যাচের 17টিতেই জয় পেয়েছে মরিয়াসুর দল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদেরও রুখে দিতে চাইবে সামুরাই ব্লু। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আবারও বাংলাদেশের এশিয়ান কাপের খবর। বাংলাদেশ দলের খেলা দেখতে হংকং চায়নায় ছুটে গেছেন হামজা চৌধুরীর বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী। কায়তাক স্টেডিয়ামে গ্যালারিতে বসে লাল সবুজের সমর্থন দিয়ে যোগাতে চান আত্মবিশ্বাস। হোম ম্যাচের মতো এই ম্যাচেও হামজা গোল করবে বলে প্রত্যাশা তার। হামজা চৌধুরীর বাবার সঙ্গে কথা বলেছেন ফাহিম ইসলাম। বাবারা নাকি সব সময় ছায়া হয়ে পাশে থাকেন। তারা পাশে থাকলেই সব অসম্ভবকে সম্ভব করা যায়। হামজা চৌধুরীর মহা গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে তার বাবা এসেছেন হংকং চায়নায় খেলা দেখতে। তার বাবার সঙ্গে কথা বলবো এবং জানবো এই ম্যাচে তার প্রত্যাশা কী। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আসলে সময় দেওয়ার জন্য। আসলে দূর থেকে ছেলেকে আত্মবিশ্বাস জোগাতেই কি হংকং চায়নাতে আসা? হ্যাঁ, এটাই যে আমরা সে জানবে তার বাবা আসছে, তার ভাই আসছে, তার খালাতো ভাই আসছে। তো এইগুলা মনে সাহস যোগায় যে আমার। আর ছোটোবেলা থাকতেও আমরা যখন ছোটো ছোটো তখন আমরা ওই ছোটো ছোটো তার যে ম্যাচ এওয়ে ম্যাচগুলো হইতো আমরাও যাইতাম। যখন যেতাম আমরা, সে খুব কেউ না গেলে সে ওই সময় তার মন খারাপ থাকলে কেউ আসলো না। হংকং চায়নার বিপক্ষে প্রথম ম্যাচে হামজা গোল দিয়েছে। এই ম্যাচেও হামজা বলেছে তিনি গোল দিতে চান। আপনার কি প্রত্যাশা? আপনার কি মনে হয় ছেলের মতো আপনারও আত্মবিশ্বাস আছে কিনা যে হামজা গোল দিবে? অবশ্যই দিতে পারলে অবশ্যই ভালো। আমি তো আশা করি যে হামজার মাধ্যমে সারা দেশটা এগিয়ে যাক। এই আশার মধ্যে সে যদি প্রেডিকশন করে থাকে প্রথম গোল দিবে, এটা আমার তো একমত অবশ্যই থাকবে। হামজার বাবা না হয়ে দর্শক হিসাবে আপনার কাছে জানতে চাইব আজকে বাংলাদেশের জয়টা আসলে কেমন গুরুত্বপূর্ণ, আর আপনার প্রত্যাশাটা কি? জয়টা অসম্ভব গুরুত্বপূর্ণ। আমরা জয় হইতে হবে, কারণ আমাদের পয়েন্ট লেভেল একদম নিচে চলে গেছে। আমরা
এই জন্য আমাদের জয় হইতে হবে, এটা আমি আশা করি। বাংলাদেশের সমর্থকদের আসলে একটা প্রত্যাশা, একটা আশা, একটা দাবি তারা তুলেছেন, হামজাকে তারা অধিনায়ক হিসাবে দেখতে চান। হামজা যদি অধিনায়ক হয়, বাবা হিসাবে আপনার গর্বটা তাকে নিয়ে কি আরও বেড়ে যাবে কিনা? অবশ্যই বেড়ে যাবে। আর মানুষ চাইছে, এটা মানুষের আবেগের থেকে বলতেছে। এটা ওই জন্য হোক বা না হোক, তাতে আমার কোনো এই ভালোবাসার কোনো কমতি হবে না। হইলেও হবে, না হইলেও অসুবিধা নাই। কারণ আমি তো ক্যাপ্টেন্সি করার জন্য বাংলাদেশে আসছি বাংলাদেশকে দেশ ফুটবলকে উন্নয়ন করতে, তুলে নিতে, সকল সময়ের উপর দোয়া করার জন্য। আমরা তো সবাই তো আল্লাহ বিশ্বাস করি, যে ধর্মেই থাকুক না কেন, আমরা সবাই একজন ভগবান বলেন, আল্লাহ বলেন, গড বলেন, বিশ্বাস করি তো সবাই যাদের আমরা জন্য, বাংলাদেশের জন্য সবাই যে দোয়া করে, হ্যাঁ আশীর্বাদ করে সবাই, যে আল্লাহ যাতে আমাদেরকে উইন করতে সহযোগিতা করেন, সাহায্য করেন। এটাই থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম হামজা দেওয়ান চৌধুরীর বাবার সঙ্গে, জানছিলাম মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে তার প্রত্যাশা ও আশাগুলো। হংকং চায়না থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে আজ বাংলাদেশের হংকং চায়না পরীক্ষা। এশিয়ান কাপে খেলতে চাইলে জিততেই হবে জামাল হামজাদের। ঘরের মাঠে আক্রমণাত্মক কৌশল হংকং কোচের। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপে খেলতে জয় চায় লাল সবুজ। টি-20-র জবাব দেবে আফগানরা। এবং টাইগারদের বাজে ব্যাটিংয়ে সালাউদ্দিনেরও দায় দেখছেন আকরাম খান। সিনিয়র সহকারী কোচকে জবাবদিহিতায় আনার আহ্বান। ব্যাটারদের কাছে আরও বিচক্ষণতা দেখতে চান পাইলট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাল। মাকসুম, ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।